এবার নজর রাখবো কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। বিকেল 4টে বৈঠক শুরু হয়ে যাওয়ার কথা, অর্থাৎ 4:08 ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে যাওয়ার কথা। জাতীয় ক্ষেত্রে তৃণমূল অবস্থান নিয়ে আলোচনার সম্ভাবনা। অনুপম রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। অনুপম, 4:08 ঘড়িতে বৈঠক কি শুরু হয়ে গিয়েছে? একই সঙ্গে জানতে চাইবো এই বৈঠকের মূল উদ্দেশ্য কি? দেখো, তোমায় জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে। মুখ্যমন্ত্রী তিনি নিজের বাসভবনে পৌঁছে গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন এবং একইভাবে যাদেরকে আজকে ডাকা হয়েছিল, অর্থাৎ এই যে 22 জনকে ডাকা হয়েছিল, এই 22 জন তারা কিন্তু ইতিমধ্যেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন। এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ আগামী দিনে তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে কিভাবে লড়াই দেবে। তাদের মূল প্রতিপক্ষ এই মুহূর্তে বিজেপির যেটা বক্তব্য যে আঞ্চলিক দলগুলোর নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয়, কংগ্রেসের সাথে লড়াই। জোট তৈরি হলো, ইন্ডিয়া জোটের ফলাফল আমরা মুম্বাইতে দেখলাম, মহারাষ্ট্রে দেখলাম। স্বাভাবিকভাবে এরপর যে অধিবেশনটা শুরু হচ্ছে, শীতকালীন অধিবেশন, সেখানে একাধিক বিষয় আলোচনা হবে। সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কী স্ট্যান্ড পয়েন্ট হবে, তাদের যারা সাংসদরা রয়েছেন কীভাবে তারা মুভ করবেন, এই বিষয়টা যেমন ঠিক হবে, একইভাবে বিধানসভায় আগামী দিনে যা পরিকল্পনা রয়েছে সেটাও কিন্তু কার্যত এই কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত হবে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠকে, সেটা হচ্ছে রদবদল। অর্থাৎ যেটা গুঞ্জন ছিল যে তৃণমূল কংগ্রেসের একটা ব্যাপক হারে রদবদল হতে চলেছে, যেখানে মিউনিসিপ্যালিটি রয়েছে, যেখানে পুরসভা রয়েছে। এই যে রদবদলের যে বিষয়টা, সেই রদবদলটা কতটা আজকের এই বৈঠকে হয় সেদিকে আমাদের নজর থাকবে। আজকের এই বৈঠকে আমরা একজনকে দেখলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনুব্রত মণ্ডল। তিহার থেকে ফেরার পর তিনি বীরভূমে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দেখা গিয়েছিল হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেননি। আজকের এই বৈঠকে অনুব্রত মণ্ডলের উপস্থিতি রয়েছে। এর পাশাপাশি আজকের এই বৈঠকে বেশ কিছু নতুন মুখ রয়েছে, যার মধ্যে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছে পার্থ ভৌমিক, ব্যারাকপুরের এমএলএ সুস্মিতা দেবকে আমরা কিছুক্ষণ আগে ঢুকতে দেখেছি, গোয়া থেকে দু একজন রয়েছেন। ফলে এই যে বিভিন্ন ইউনিট যেটা খোলা হয়েছিল, সেখানেও যারা তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন তাদেরকেও এই জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাকা হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস আগামী দিনে যে সর্বভারতীয় স্তরে তাদের যে রূপরেখা তৈরি করছে, সেইটা কিন্তু আজকের এই বৈঠক থেকে অনেকটা স্পষ্ট হবে। এর পাশাপাশি এই যে দল সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত যারা দেন, কোথাও দলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে দলের এই গাইডলাইন এবার সকলকে মেনে চলতে হবে। এই তৃণমূলের থেকে দলবিরোধী মন্তব্য করা, এটাতেও কিন্তু দল বারবার কোথাও শোকস করে, কোথাও দল কাউকে সাবধান করে, কিন্তু এটা থামছে না। এর পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বরাবর আমরা দেখেছি যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই, এবং সম্প্রতি কালকেই সম্ভবত মেদিনীপুরে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেব সাংসদের উপস্থিতিতে। এই বিষয়গুলোও কিন্তু কড়া বার্তা দেওয়া হবে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ নেতৃত্ব হিসাবে তার দলের কর্মীদের, তার সাংসদদের, তার বিধায়কদের, মন্ত্রীদের কি বার্তা দেন সেদিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে এমনটা জানা যাচ্ছে। সকলের উপস্থিতি হয়ে গেছে, এবার বৈঠক শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নজর রাখবো এই বৈঠকের দিকে। এই বৈঠকে কি বিষয়ে আলোচনা হয় এবং বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দেন কিনা সেদিকে অবশ্যই নজর রয়েছে আমাদের। তবে আপনাদের জানিয়ে রাখতে চাইবো, বৈঠক সম্পর্কে যেমন অনুপম বলল যে জাতীয় ক্ষেত্রে তৃণমূলের অবস্থান, সংসদে ভূমিকা, বিধানসভায় অধিবেশনে ভূমিকা কী থাকবে, সাংগঠনিক ভূমিকা কী হবে, সেই সব নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই বৈঠকে কিন্তু আরও একটা বিষয় হচ্ছে, সেটা হলো অনুব্রত মণ্ডল এই প্রথম তিহার থেকে মুক্তির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি, আর এই প্রথম সুখেন্দু শেখর রায় এই জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন না। কোনো রাগঢাক দেখে নয় আর ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস পথে নামছে। 30শে নভেম্বর কর্মসূচি গ্রহণ তৃণমূলের। রানী রাসমণি রোডের সভা, যে সমাবেশের মুখ হচ্ছেন ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা। ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস, বিরোধিতা করে পথে নামছে তৃণমূল। 30শে নভেম্বর কর্মসূচি গ্রহণ তৃণমূলের। রানী রাসমণি রোডে সভা তৃণমূলের। সমাবেশে থাকবেন ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জি। ওয়াকফ আইন কি? কারো সম্পত্তি ওয়াকফ বলে দাবি করলে
কারো সম্পত্তি ওয়াকফ বলে দাবি করলে সেই সম্পত্তি সরকার ধরে নেবে ওয়াকফে। সেই সম্পত্তি যে আপনার, প্রমাণ করতে হবে আপনাকেই। সম্পত্তির মালিকানা প্রমাণের দায় ওয়াকফের নেই। কারো সম্পত্তি ওয়াকফ বলে দাবি করলে তাই করতে হবে। এবং এখন কোন সংশোধনী চাইছে কেন্দ্র? এখন নথি ছাড়াই ওয়াকফের দাবি, মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা, এখানেই হ্রাস টানতে চাইছে কেন্দ্র। সংশোধনীতে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তের উল্লেখ। সম্পত্তি ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করতে হবে। সম্পত্তির সঠিক মূল্যায়ন করাতে হবে। সরকারি সম্পত্তি চিহ্নিত হলে ওয়াকফ সম্পত্তি হবে না। ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবেন ওয়াকফ সম্পত্তি। সিদ্ধান্তে বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে। নথি না থাকলে জমি বিতর্কিত ধরা হবে। ওয়াকফ সম্পত্তির অডিট করতে পারবে ক্যাগ। এবং এই আইনি সংশোধনীতেই আপত্তি তৃণমূলের। অর্থাৎ যেমন তেমন করে জমি দখল যদি ওয়াকফের নামে কেউ করে নেয় তাহলে তাতে কোনো আপত্তি নেই তৃণমূলের। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল যে অ্যামেন্ডমেন্ট 2024 সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রের বিজেপি সরকার, তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন। এই বিলকে তারা লাগু করার জন্য প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুদ নিজে প্রতি পূর্বপুরুষরা দান করে গেছেন উপরওয়ালার রাস্তায়। সুতরাং এই সম্পত্তিকে ঘুরপথে চক্রান্ত করে বিজেপি আইন এনে অবৈধ বা অসাংবিধানিক অগণতান্ত্রিকভাবে আইনে তারা যে এটা প্রয়োগ করতে বা দখল করতে চাইছে বড় বড় শিল্পপতিদের দেওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য তাদের থাকতে পারে, সেটা সফল হবে না। এই নিয়ে লড়াই সংগ্রাম কেন্দ্র যেটা করছে সেটা নিয়ে অনেক বক্তব্য আছে মানুষের। সেই বক্তব্যর প্রতিফলন এর আগে তো আমরা দেখেছি যে সমস্ত সদস্যদের মার্শাল দিয়ে বার করে দিয়ে অনেক বিল পাস করিয়ে নেওয়া হয়। তো আমার বক্তব্য হচ্ছে এটা একটা ভারতবর্ষের, সারা ভারতবর্ষের একটা দ্বিতীয় বৃহত্তম যে মাইনরিটি, তাদের সেন্টিমেন্টের ব্যাপার আছে। আর এই সম্পত্তিটা যে ওয়াকফ প্রপার্টিটা অ্যাকচুয়ালি দেবত্ব সম্পত্তি। কমিটি আছে, তারাই ডিসাইড করে বিভিন্ন রাজ্যে রাজ্যে এটা কাকে দেওয়া হবে, কি করা হবে, কোন উন্নয়নের ব্যাপার করে এটা করা হবে। তাদের একটা কমিটিও আছে, প্রতিনিধিত্ব আছে, আমাদের রাজ্যের প্রতিনিধিও যায়, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও যায়। সেইটাকে ব্রেক করে দিয়ে সেখানেতে যাতে করে একটা ধর্মীয় মেরুকরণ করা যায় তার জন্য একটা চেষ্টা চলছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট অন্যায় হচ্ছে বলে আমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।